দেখেন মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা, বলুন আপনারা কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? টেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে এই ৫ই আগস্টের পরে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছে জেডাই খান পান্না, সিনিয়র আইনজীবী, এবং ডক্টর কামাল হোসেন। তারা দুইজনই মোটামুটি এটার প্রধান। তো তারপরে তারা বলল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে তারা ফুল দিতে যাবে এবং শ্রদ্ধা প্রদর্শন করবে। তারা বলেছে তারা আওয়ামী লীগের কেউ না, তারা আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য আসেনি। কিন্তু তাদেরকে সেখানে যেতে দেওয়া হলো না, বনানী কবরস্থান যেতে দেওয়া হলো না, এবং অভিযোগ আছে বিএনপি নেতা কর্মীরা সারাদিন ধানমন্ডি ৩২ নম্বর পাহারা দিয়ে রেখেছে এবং তারা স্লোগান দিয়েছে, তারেক ভাই কথা দিলাম ৩২ নম্বর দখল নিলাম। আমি জানি না বিএনপি কি অর্জন করেছে, কিন্তু আবার সেই একই অভিযোগ বিএনপির বিরুদ্ধে যে এই মঞ্চ ৭১ নামে প্ল্যাটফর্মটি যখন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যে সংবিধান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলার জন্য, এবং সেখানে প্রধান অতিথি থাকবেন সংবিধান প্রণেতা এবং গণফোরামের এমিরাত সভাপতি ডক্টর কামাল হোসেন। সকাল 10টায় বৈঠকটি শুরুর কথা ছিল, কিন্তু শুরু হতে হতে 11টা বাজে, বাংলাদেশে যা হয় আর কি, 11টা বাজে সভাটি শুরু হয়। এবং সবার প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান। তিনি তার মতামত দিয়েছে। তিনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে, এর পেছনে রয়েছে জামাত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে, মানে ওই যে সাবেক সিএসি নুরুল হুদার গলা জুতার মালা পরাচ্ছে। এবং শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লিগ ধর জেলে ভর, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 15 জনকে তুলে দেন। পুলিশের অতিরিক্ত কমিশনার এডিসি আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। দুপুর 12:15টার পর কয়েকজন পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান। এই ব্যাপারে সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী বলেন যে, আমি জানতাম না যে এখানে সমস্যা হবে, আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে এসেছিলাম। গোল টেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ চাইলে আলামিন রাসেল একজন বলেন যে, আমরা জুলাই যোদ্ধা, এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা জড়ো হয়েছে এবং ষড়যন্ত্র করতেছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আমরা এমন কিছু মেনে নিব না। ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামাত ইসলামের নেতা, দেখেন পল্টন থানা জামাতের নেতা শামীম হোসেন বলেন যে, একটি গোষ্ঠী ৭১ এবং ২৪কে মুখামুখি করে ২৪কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমি মনে করি ৭১ আমাদের ভিত্তি এবং ২৪ আমাদের মুক্তি। ভালো কথা বলছেন, ঠিক আছে, কিন্তু এই জামাতেরই কিছু লোক আবার তারা বলতেছে যে ৭১ কিছু না, জুলাই সব। এটাও তো দেখতে হবে। তো এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই ২৪-এর খুনের সঙ্গে জড়িত। আমি বুঝলাম না, মানে ২৪-এর খুনের সঙ্গে জড়িত ডক্টর কামাল হোসেন, জেডাই খান পান্না, লতিফ সিদ্দিকী গত 13টা বছর ধরে বঞ্চিত। উনি শেখ হাসিনার আমলে জেলেও গিয়েছে। অনেকে বলেন যে উনি হজ নিয়ে কথা বলেছেন, এজন্য না। লতিফ সিদ্দিকী হজ নিয়ে কি বললো না বললো এটা শেখ হাসিনা মাথা কামানোর বিষয় না। লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা পুত্র জয়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। জয়ের বেতন 3 কোটি টাকা মাসে ফাঁস করে দিয়েছে। এই কারণে তাকে মন্ত্রী থেকে সরিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছিল। তারপর এতটা বছর ধরে সে আওয়ামী লীগে পাত্তাই পায় নাই, আওয়ামী লীগে ছিলই না সে। পরে এই ডামি ইলেকশনে সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে সে এমপি হয়েছে। লতিফ সিদ্দিকী কি জুলাইয়ের বিরুদ্ধে না তো। তারপর জেডাই খান পান্না সে জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল, সে মানববন্ধন করেছে। সে বহু বিএনপি নেতাদেরকে বলেছে আসেন মানববন্ধন করি, বিএনপি নেতারা বলেছেন আমাদের ভয় লাগে। জেডাই খান পান্না ভয় পায়নি। ডক্টর কামাল হোসেন উনি তো আগা করেই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, বাট বৃদ্ধ মানুষ, তিনি অতটা শারীরিক সক্ষমতা নাই, এজন্য তিনি পারেন না। তো এখন
এরা বলতেছে যে এরা নাকি এই 24-এর খুনের সঙ্গে জড়িত, অনেকের বিরুদ্ধে হত্যা মামলাও আছে, আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছি। ভালো কথা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, এই লোকটা আমার পছন্দ না কখনোই, মঞ্চ 71-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ। বেলা 1:45 দিকে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন SN মোহাম্মদ নজরুল ইসলাম বলেন যে লতিফ সিদ্দিকীকে নিয়ে এসেছি, তবে তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং লতিফ সিদ্দিকী অন্যান্যদের ডিবি কার্যালয়ে নেওয়া হতে পারে। জেডাই খান পান্না বলতেছেন যে বিএনপি নেতারা দায়ী। জেডাই খান পান্না তার ফেসবুকে বলেছেন যে অনুষ্ঠানটি 10:30-এ শুরু হওয়ার কথা 11 ঘটিকায় শুরু হলে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি মারামারি করেন। এই মারামারি ও হাতাহাতি করার প্রথম উদ্দেশ্য, তারা আওয়ামী লীগের কোনো চিহ্ন এদেশে রাখবে না। বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে। বর্তমানে তারা সবাই অবরুদ্ধ আছেন। এখন দেখুন, আমি বারে বলেছি যে এই সব করে কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করতেছি। এই ঘটনাগুলো কিন্তু সমস্ত বিশ্ব দেখছে, সমস্ত বিশ্বের বড় বড় মিডিয়াতে এগুলো প্রচার করা হবে এবং যেসব মিডিয়াতে প্রচার করা হওয়ার কথা না সেখানেও আওয়ামী লীগ অর্থায়ন করে প্রচার করবে। আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো আমাদের অনেক ক্ষমতা, আওয়ামী লীগ সবচেয়ে দুর্বল অবস্থা আছে, দেশ ছেড়ে পালিয়েছে, এখন কে কি করলো না কিছু আসে যায় না। শেখ হাসিনাও এটাই ভাবতো। শেখ হাসিনা মনে করতো যে তার মৃত্যুই একমাত্র তাকে সরাতে পারে, এছাড়া তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, কিন্তু সে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে এই যে লোকগুলো এলো, জেডাই খান পান্না, লতিফ সিদ্দিকী, এদের সঙ্গে আওয়ামী লীগের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। এখন পরোক্ষ সম্পর্ক আছে কিনা, যাকে আমরা বলি ছুপা আওয়ামী লীগ, সেটা আপনারা প্রমাণ করবেন কিভাবে? আমি মনে বলি হ্যাঁ হয়তো আওয়ামী লীগ হতে পারে, কিন্তু প্রমাণ করবেন কিভাবে? এই লোকগুলো অনেকে আবার জুলাই যোদ্ধাও ছিল। কামাল হোসেন জুলাই যোদ্ধা, সেই লোকগুলো চাইছে যে অনেকে বলে যে 71 বাদ 24ই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তো এর জন্য তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে না, 71 সাল আর 24 সাল এক না, 71 সালে আমরা পেয়েছি স্বাধীন দেশ, সুতরাং এটার সঙ্গে তো কারো তুলনা হয় না, আর 24 আমরা পেয়েছি স্বৈরাচারের হাত থেকে মুক্তি। তো দুইটার আলাদা তাৎপর্য আছে। এনসিপি এবং জামাত বলতেছে যে নতুন সংবিধান লিখতে হবে, বিএনপি চায় যে সংবিধান বাদ দিতে হবে। কেন? সংবিধানে ভুল থাকলে এটা সংশোধন করা হতে পারে, স্বাধীনতার পর থেকে সংশোধন করা হয়েছে, আবারও হবে। তো এই কারণে তারা বলতেছে যে সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না, এই সংবিধানটা আমাদের রাখতে হবে, কারণ এটা সংবিধানের সব তো খারাপ না, তাই না? সামান্য কিছু ধারা খারাপ, ওগুলো চেঞ্জ করলেই হয়। তো এই কারণেই অনুষ্ঠানটা। কিন্তু এখানে এসে এই কিছু লোক এভাবে এসে চিল্লাচিল্লি করে উস্কানি দিয়ে এদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয়। মানে যারা আসলো অপরাধ করলো তারা আবার ওদেরকে আইনের হাতে তুলে দেয়। এখন পুলিশ কোন মামলায় গ্রেপ্তার করবে বলেন তো আমাকে? এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হবে। ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে চলে যাবে এবং উনি ক্ষমতা লোভী, আমি বিশ্বাস করি উনি সম্মানী মানুষ, চলে যাবেন। কিন্তু ওনার আমলে এই যে মব সন্ত্রাসগুলি হলো এবং মামলা ছাড়াও অনেকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় দেওয়া হলো, হত্যা মামলা, যাদের হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নাই। দেখুন, অনেক খারাপ লাগতে পারে। আজকে অনেক নেতা, যেমন ওই সাদিক না জানি কি নাম একজনের, তারপরে জায়েদ খান, অমুক নায়ক তমুক নায়ক, তারা সব বিদেশে পালায় আছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার আগে জায়েদ খানের জিজ্ঞেস করছে? করে নাই তো। সাদিক আয়মান নাকি যেন নাম একজনের, সেও পালায় আছে, জিজ্ঞেস করে নাই তো। ঢাকার সাবেক মেয়র আতিক, তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে এবং যখনই হত্যা সংঘটিত হয়েছে তখন তিনি বিদেশ ছিলেন। এটা আমার রিপোর্ট না, কিন্তু এটা হিউম্যান রাইটস ওয়াচ তারা তার রিপোর্টে উল্লেখ করেছে যে আওয়ামী লীগের লোকদের প্রতি সিরিয়াস মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে শেখ হাসিনা সহ তার সামান্য কিছু কাছের লোকজনের পরামর্শে। শেখ হাসিনা কিন্তু ওয়াইড রেঞ্জ অফ পিপলের পরামর্শ নেয় নাই। ওই গ্রাম অঞ্চলের একটা যে আওয়ামী লীগের এমপি, শেখ হাসিনা তার জিজ্ঞেসও করে নাই। শেখ হাসিনা তার কাছের কিছু লোক তাদের সঙ্গে পরামর্শ করছে, বাট পুলিশ বাহিনীর ব্যাপক সংখ্যক লোক জড়িত ছিল, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব এবং কিছু ছাত্রলীগ, যুবলীগ। তো এখন হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের লোকজন দিয়ে জেল বইয়া ফেলাইছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র 60 জন, আর সেনাবাহিনী তো মাত্র একজন গ্রেপ্তার হয়েছে, একজন না 2 জন। অত সেনাবাহিনীর কিন্তু অনেক লোক ছিল যারা ওই যে র্যাবে বিজিবিতে ছিল, সেনাবাহিনী থেকে আসছে। তখন 5ই আগস্টের পর তারা আবার ওই তাদের সেনাবাহিনীতে ফেরত গিয়েছে, কিন্তু তাদেরকে বিচারের আওতায় না হয় নাই।
তো এই কারণে হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের উপর সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সঠিক হচ্ছে না। আপনি এমন এমন লোককে এমন এমন হত্যা মামলায় দিচ্ছেন যাদের সঙ্গে ওই হত্যা মামলার বিন্দু মাত্র সম্পর্ক নাই। মমতাজ আমার পিছু পাত্র না, বাট আপনি কি মনে করেন যে শেখ হাসিনা মমতাজকে জিজ্ঞেস করে এইসব করেছে? হ্যাঁ, অনেক মন্ত্রী এমপি আছে তারা ওই সময় জনগণকে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে বলেছিল, যেমন একজন ব্যারিস্টার সুমন সহ। এখন এই মামলাগুলো আপনি প্রমাণ করবেন কিভাবে? একজন আইনজীবী হওয়া লাগে না, আমি একটু সাধারণ মানুষ হিসেবে আমি দেখি যে এই মামলাগুলো কোনো ম্যারিড নেই। এই মামলাগুলো হয়তো দিনের পর দিন তাদের জামিন না দিয়ে কারাগারে আটকে রাখতেছেন, কিন্তু এই মামলার সাক্ষ্য কি, প্রমাণ কি, পুলিশ কি করতেছে, এগুলোর কোনো খবর নেই। এই মামলাগুলো কিন্তু ভবিষ্যতে সামনে আসবে। এবং মনে রাখবেন, এই সরকারই কিন্তু শেষ সরকার না, সরকার আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে। আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় না আসলেও অন্তত এই প্রশ্নগুলো আসবে যে এই মামলাগুলো আসলে কিসের ভিত্তিতে করা হয়েছিল। এবং আজকে এই মঞ্চ ৭১, তারা কয়েকজন ঘরোয়াভাবে কয়েকজন বৃদ্ধ মানুষ একটা গোল টেবিল নিয়ে কিছু কথা বলবে, এটা নিরাপত্তা সরকার দিতে পারলো না। সরকার কি জানতো না যে এখানে আসবে? সরকার আগে থেকেই কেন পুলিশের ব্যবস্থা করবে? এটা তো কোনো বড় ময়দান না যে অনেক পুলিশ লাগবে। একটা মিলনায়তন, একটা প্রবেশ পথ, একটা ওই প্রবেশ পথে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে থাকলেই তো, যে কেউ ঢুকতে পারবে না, বাস শেষ। এখন এই সরকার জানতো যে এই মঞ্চ ৭১ আজকে অনুষ্ঠানের আয়োজন করবে, সরকার জেনেও এখানে চুপ করে রইল। তারপর যখন মব ভায়োলেন্স হলো, যখন এই জেডাই খান পান্না বলতেছে বিএনপির লোকজন ছিল সেখানে, আবার প্রথম আলো বলতেছে জামাতের লোক ছিল, এবং তার পরে অনেক পরে পুলিশ আসলো, পুলিশ এসে এই যারা মব ভায়োলেন্স করে তাদের কিছু বললো না, এই লোকগুলিকে গ্রেপ্তার করা হলো, প্রদীপ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো।